মিঠি, তুমি এখানটায় চুপটি করে বসো, হ্যাঁ? আমরা আসছি। মা চল। ঠাকুর, বাচ্চাটাকে এই বয়সে কেন এত কষ্ট দিচ্ছ? ওর বয়সী ছেলেমেয়েরা কত খেলাধুলো করে, দৌড়দৌড়ি করে, কত আনন্দ করে, সেখানে মিঠি বেচারি ঠিক করে নিজের পায়ে হাঁটতেও পারে না। বেচারির মুখের দিকে তাকাতে পারি না আমি। দয়া করে কিছু একটা উপায় দাও, যাতে আমরা ওর চিকিৎসা করি, ওকে আবার আগের জীবনটা ফিরিয়ে দিতে পারি। মিঠি ট্রিটমেন্টের জন্য এখনো প্রায় লাখ 2 টাকা লাগবে। এতগুলো টাকা এখন আমার পক্ষে জোগাড় করা সত্যি সম্ভব নয়। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মিঠিকে যেহেতু বাড়িতে আমি এনে তুলেছিলাম, তাই ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমারই নেওয়া উচিত। এতগুলো টাকা জোগাড় করার দায়িত্ব আমি মা বাবার ঘাড়ে দিতে চাই না। একটু সাহায্য করো ঠাকুর, পথ দেখাও। মা নমস্কার। নমস্কার। বলছিলাম যে মিঠির মঙ্গল কামনার জন্য একটা যজ্ঞ করব ভাবছিলাম। আজ অন্য একজন ভক্ত তার মানত পূরণের জন্য আরতি আর পুজোর ব্যবস্থা করেছেন, তো সেইটা শেষ হয়ে গেলেই আমি আপনাদের যজ্ঞের ব্যবস্থা করে দেবো। তিনি কে ঠাকুর মশাই? ঠাকুরমশাই, দাদা এসে গেছে, এবার পুজো শুরু করে দিন। আদি, তুমি তুমি আজ মানতের পুজো রেখেছো? হ্যাঁ কাকিমা। তা কিসের মানত জানতে পারি? আসলে কি আন্টি, আমাদের দাদা যাকে ভালোবাসতো তাকে পেয়ে গেছে। তাকেই বিয়ে করছে, যাকেও ভালোবাসে। কি অবস্থা করেছিস নিজের? তুই ঝিনুককে ভালোবাসিস? যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। আর মনটা তো তোর। নিজের মনকে কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে। দেখ, ঝিনুক নিজের লাইফ বেছে নিয়েছে। এখন তুই খারাপ থাক বা ভালো থাক, তাতে ওর কিচ্ছু যাবে আসবে না। রণ, হ্যাঁ মেশমণি, কি করছিলি? কিছু না, তুমি এসো। তোকে কিছু কথা বলতে এলাম। দেখ রণ, তোকে মানুষ করতে আমরা কোনোদিন কোনো কার্পণ্য করিনি। নিজেদের সবটা দিয়ে তোকে মানুষ করেছি। হ্যাঁ, তুইও আমাদের যোগ্য সন্তান হয়ে উঠেছিস। সত্যি কথা বলতে কি, তোকে না নিজেদের সন্তান হিসেবে পেয়ে আমরা খুব গর্বিত, জানিস তো। আমি বুঝতে পারছি যে তুই তোর মনের মধ্যে অনেক কথা গোপন করে রেখেছিস, লুকিয়ে রেখেছিস। রণ, তোর যদি আমার উপর কোনো অভিমান হয়ে থাকে তুই বল, বা যদি আমার কোনো কথা ব্যবহার তোর খারাপ লেগে থাকে তাহলেও বল। তোর মনের কিছু কথা আমাকে বলে তুই হালকা হতে চাস, তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে তুই আমাকে বল, যখন খুশি, যা খুশি। রনু, আর কতদিন এইভাবে সাইলেন্ট মোডে থাকবি? দেখ ভাই, ঝিনুক কিন্তু এখন ম্যারেড। এখন কথা বলে সহজ করে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর সেটা যদি না পারিস তাহলে এবার পার্মানেন্টলি ওর থেকে বেরিয়ে আয় না। হ্যাঁ, দেখ অনেক হয়েছে। আর কতদিন এইভাবে ভূতের মতো ঘরের মধ্যে বসে থাকবি বলতো? কেন করছিস ভাই এরকম? তার
উপর আবার আজকাল ঘরে বসে বসে একা একা নেশা করছিস। কি রে, এইভাবে চুপ করে থাকবি তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি সোজা ঝিনুককে জানাচ্ছি। না তাই না, ওরও তো জানা দরকার যে ওর জন্য তোর এরকম অবস্থা। কর ঠিক ঠিক কর কর, আমি ওটা কল করি, কর। দিশান ওকে ফোন করবি না, ঝিনুককে ফোন করিস না, আমি বারণ করছি কিন্তু। এই সরোর কথা একদম শুনবি না, তুই ফোন কর তো, আজকে একটা ফয়সালা করতেই হবে। আমি কিন্তু দাঁড়া। হ্যালো, হ্যাঁ রে ঝিনুক, কিরে কেমন আছিস? হ্যাঁ বাবা, এতদিন পর তোদের আমার কথা মনে পড়লো? কেমন আছিস? না, তোর তো কোনো পাত্তাই নেই, বিয়ে টিয়ে করে বেশ আমাদেরকে তো ভুলেই গেলি। আমি ভুলে গেছি না তোরা ভুলে গেছিস? চার মূর্তির একজনও তো আমার বিয়েতে এলি না। আর ওই ইডিয়েটটা, ওকে হাজার বার আমি ফোন করেছি, কতগুলো টেক্সট করেছি, না টেক্সটে রিপ্লাই করে না কল ব্যাক করে। আর তোরা জানিস ও আমাকে আমার বার্থডেতেও এবছর উইশ করেনি। কি ব্যাপার বল তোর? বেঁচে টেচে আছে তো? ও নিজেকে কত বড় লাট সাহেব মনে করে রে, আমাকে ইগনোর করে। দাঁড়া, দেখা হোক, যা মার খাবে না আমার হাতে। যেদিন দেখা হবে না, 1 ঘন্টার সাথে কথাই বলবো না আমি। বলছি নেক্সট মান্থে তো সেমিস্টার, তুই এক্সামটা দিতে আসবি তো? হ্যাঁ, অবভিয়াসলি। এই রণ আসবে তো? আচ্ছা, ও কি তোদের আশেপাশে আছে রে? একবার দে না ওকে ফোনটা। না রে, ও তো এখানে নেই, আমরা তো হোস্টেলে। সে কি, ও কোথায় এখন? বাড়িতে বোধ হয়, আমরা ঠিক জানি না। ও শোনা, তোদের যদি রণের সাথে দেখা, এই শোনা, সম্রাট বারবার ফোন করছে, আমি তোদের সাথে পরে কথা বলবো। রাখছি, টাটা।